আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ২৭। লিখেছেন সুরাইয়া রাফা। দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা বৃষ্টি ভেজা সবুজে ঘেরা এক অপার্থিব দৃশ্যপট। উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বনফুলের আর মেঘমল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য বললে খুব একটা ভুল হবে না বৈকি। দার্জিলিংয়ের আরেক একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলের তৈরি সেই ৮০-র দশকের কয়লা চালিত টয় ট্রেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফুট উচ্চতার অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণে সুস্পষ্ট কোনো ইতিহাস নেই। তবে লোকমুখে শোনা যায় দার্জিলিং শব্দ থেকে দার্জিলিং এর উৎপত্তি। দর্জে মানে বজ্র আর লিং মানে হলো দেশ। এক কথা দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকের মতে ১৭৬৫-র দিকে কোনো এক লামা এ দেশের মাটিতে পা রেখেছিল। তার নাম অনুসারে দার্জিলিং নামকরণ করা হয়। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের খোরাক, মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম, শিটং সবগুলি যেন প্রকৃতির বক্ষস্থল। শহরের একঘেয়ে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চয় খুঁজে দিতেই বোধহয় উপরওয়ালার এই নিদারুণ সৃষ্টি। চা পল্লবে ঘেরা সূর্য পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টের যে ছোট ছোট কটেজগুলো রয়েছে, তারই মধ্যে একটা কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ার আর বেতের কারুকাজ করা রেলিংয়ের কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে অরু। ওর মহাবিষ্টের মতো চোখ দুটো পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর। কাচের মতো দেখতে ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে টুপটাপ ঝরে পড়ছে হাওয়ার উড়ে আসা রং বেরঙের বনফুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্রই এক পশলা বৃষ্টি হলো ঝমঝমিয়ে। ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো সযত্নেই ঠাঁই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্যকিরণে সেই বৃষ্টি কণাগুলো ঝিল ধরছে বারে বারে। যেন এক নজরে দেখলে মনে হবে চা পাতার উপর কেউ সযত্ন স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। অরু সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে এসব। দেখতে দেখতে চোখ জড়িয়ে আসছে, তবুও মন ভরছে না। বারবার ভাবনারা এক জায়গাতেই আটকে যাচ্ছে। প্রকৃতি এত অপরূপ কেন? দুগালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ হয়ে চেয়ে নয়ন জুড়াচ্ছে অরু। আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে আরও এক দফা ঝটকা খেয়েছিল অরু। অরুর পরনে তখন হালকা গোলাপি টপস আর সুতির ঘাগরা ছিল। লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পিছন পিছনে উঠেছিল কৃত্তিক। ফ্লাইটে ওঠার পরে কৃত্তিক এমন একটা ভাব করেছিল যেন ও আরেকটা দেশে নয়, বরং মতিঝিল থেকে হাতির ঝিল যাচ্ছে। চারিদিকের পরিস্থিতিতে একটুও মাথা ব্যথা নেই। আর না আছে তো কোনো হেলদোল। ফোন স্ক্রল করছে তো করছে। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পেছনে ঘুরে অরু শুধায়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছা নিজের চুলে আঙুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর মধ্যে বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য। অরুর কথায় কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সামনে চল, দেখতে পাবি। অরু তিক্ত দীর্ঘ শ্বাস ছেড়ে কৃতিকের রেখে গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। কেভিন ক্রুদের সাহায্য বিজনেস ক্লাস খুঁজে নিয়ে দরজাটা খুলে অরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো, সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখেই ভেতর থেকে এলিসা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ! অকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এইভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই অরু কোনো কিছু না ভেবে আবারও পিছনে ঘুরল কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পিছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পুরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল অরু। তাড়াহুড়ো করে মাথা তুলতে দেখতে পেল এটা কৃত্তিক।
পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভারসাইজ ডেনিম। সামনের চুলগুলোকে সামলাতে মাথায় আটকানো কালো টুপি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি। অনু ধরতে পারল না কৃতিকের এই হাসির আসল কারণ। অগত্যা চোখ বড় বড় করে বিস্ময় কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতো। কৃতিক ওর রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে ওর চোখে চোখ রেখে শান্ত সুরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেবি। কৃতিকের কথাতে ওরও চোয়াল ঝুলে পড়ার উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনা আপনি ওর দুহাত চলে গেল নিজের মুখের উপর। ওরও একবার ওদের সবার দিকে তাকাচ্ছে তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়ে অস্পষ্ট বলে ওঠে, তার মানে এটা প্রিপ্ল্যান ছিল? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওরও পুনরায় ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, হুম, মন খারাপ করতে হবে না বেবি, সব কিনে দেব। এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তে ওরও সম্বিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইল। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওরা কোনো মতে হোমস্টেতে এসে উঠেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপাট সবই বন্ধ ছিল, যার ফলরূপে জামা কাপড় আর কেনা হয়নি অরুর। রাতে টপস খুলে পায়ে কৃতিকের হুডি চড়িয়ে ঘুমিয়েছে, আর এখনও সেভাবেই। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবে ও? তাছাড়া কৃতিকও তো কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক, টুথব্রাশ টুথপেস্টটা পর্যন্ত নিয়ে আসেনি। বিষয়টা বোধগম্য হতেই বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করলো অরু। কৃতিক এখনও কমফোর্টার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও অরু কৃতিকের একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। সেখানে কাল রাতে ওরা দুজন সত্যিকারের আর 5টা স্বামী স্ত্রীর মতোই একসাথে এক ঘরে এক বিছানাতেই ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্রে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয়ে নিংড়ানো ভালোবাসাটুকু উগড়ে আসে বারবার। হুটহাট মনে হতে থাকে, উনি সত্যি আমার পাশে, সত্যি অবিশ্বাস্য। ওরও যে কয়েকদিনে কৃতিকের সাথে ঘুমিয়েছে, ও খেয়াল করেছে কৃতিক সবসময় উপর হয়ে ঘুমায়। ওর চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ কখনই কমফোর্টারের আড়ালে ঢাকা পড়ে না। বিষয়টা বরাবরই ওরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও মেনলি আচরণ করে। ওরও ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সবসময় ডার্ক চকলেট হতে হবে? একটু আধটু মিল্ক চকলেট হলে ক্ষতি কি? অরুর মন গহীনের অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমে বিভোর হয়ে থাকা কৃতিক। অরু মনের ভাবনার মনে পুষে রেখে এগিয়ে গিয়ে কাঠের তৈরি তক্তকে মেঝেতে হাঁটু মুড়ে কৃতিকের শিউরে বসে পড়ে। এরপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই এলোমেলো চুলগুলোতে নিজের নরম তুলতুলে আঙ্গুল চালাতে চালাতে আনমনেই বলে ওঠে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যিই সেই জায়ান্ট কৃতিক যার বিছানার ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান্ট কৃতিক যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনও সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলে মনে হয় সবটা স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই মাত্রা অতিরিক্ত আসক্তি, সব কিছু আমার মধ্যেই ভ্রম মনে হয় মাঝে মাঝেই। যেন এক্ষুনি ভ্রম কেটে যাবে আমার, আর আপনিও আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ার। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখা আর আমি পাবো না সেই আগের মতো। ওর মুখ শুধু নামটাই শুনবো আপনার, কৃতিক কুঞ্জের ছোট সাহেব জায়ান কৃতিক চৌধুরী। কিন্তু এবার তো আমি আর সহ্য করতে পারবো না সেই দহন বুলুন। সত্যি বলছি, তেমনটা হলে আমি মরেই যাব। কারণ কৃতিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃতিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন প্রাণ আত্মা সব কিছুর দখলদারি ও যে একমাত্র তার। জায়ান কৃতিক, আপনি হরণ করেছেন আমার হৃদয়। ভালোবাসার সংজ্ঞা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন প্রকাণ্ড জলোচ্ছ্বাসের। আর এখন আমার মনে ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে পাবো সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে।
সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ার রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে, মনে পড়বে তো আমার কথা। হুট করে স্বপ্নের মতো করে পাওয়া মাত্রা অতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে একরাশ কাতরতা ঘিরে ধরেছে ওর হৃদয়। এতটা সুখ ওর কপালে সইবে কিনা তা নিয়েও সন্দিহান মেয়েটা। ওর কাছে জায়ান কৃত্তিক মানে অমূল্য সম্পদ, যা ও না চাইতেই নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়া ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সেই ভয়ে জর্জরিত হয়ে টুপটাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে অরু। ক্রন্দনরত অরুর ফোঁপানোর আওয়াজে ঘুমের মাঝে একটু নড়েচড়ে উঠল কৃত্তিক। ঘুম ঘুম গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল অরুকে, বেবি, কোথায় তুই? কৃত্তিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে অরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত সুরেই বলল, এই যে উঠুন, এবার শপিংয়ে যেতে হবে তো। আমাদের পড়ার কিছুই নেই তো এখানে, বাথরুম ছাড়া। অরুর কথার পাছে কৃত্তিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকিশোরেই বলল, কেন নেই কেন, কালকে তো কিছু করিনি। অরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত সুরেই বলল, কালকে যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন তা ভুলে গিয়েছেন? অরুর কথা এতক্ষণে টনক নড়ল কৃত্তিকের, তবে ওর মধ্যে শপিংয়ে যাওয়ার কোনোরূপ হেলদোল দেখা গেল না। ও শরীরের কমফোর্টারটা আরেকটু ভালোভাবে গায়ে চড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে বলল, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়ে যা। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসা আপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দেবেন? কৃত্তিক যতস্যই আরাম করে শুয়ে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম এলিসাও সেভাবেই রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো, ঘুমাতে দে, নয়তো রাইড করতে পারবো না। আপনি এখানে রাইডিংয়ে যাবেন, তাও এই পাহাড়ের রাস্তায় বৃষ্টির মাঝে? হুম। অরুর কথার প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃত্তিক। অরু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ। বেলা বেজেছে 10টা কি 11টা। কৃত্তিক এখনও ঘুমে তলিয়ে আছে। কি জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃত্তিকের এই আরামের ঘুম বোধহয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সেই সকাল থেকে মুঠোফোনের ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়েই যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। ভাইব্রেটের কাপা আওয়াজ এক পর্যায়ে ঘুম ছুটে গেল। নড়েচড়ে উঠে ফোন রিসিভ করলো কৃত্তিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গেই ম্যানেজারের সাথে সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি আপনি বোধহয় ঘুমিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, বাট স্যার ইটস আর্জেন্ট। হ্যাঁ বলুন। কৃত্তিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলল, স্যার, সকাল সকাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃত্তিক ক্ষোভ থেকে একটু বিরক্তির আওয়াজ বের করে বলল, সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিল কৃত্তিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফেকশন জানতে চাইবে, কিন্তু তেমন কিছু না হওয়াতে তিনি ভড়কে গিয়ে বললেন, না মানে স্যার, হুট করে সকাল সকাল এতগুলো টাকা। ম্যানেজারের কথা শেষ হওয়ার আগে কৃত্তিক মাঝপথে বলে উঠল, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজারের সাথে তৎক্ষণাৎ নিজের বোকামিতে খামে খেয়ে দুর্বল গলায় বলল, ও ওকে স্যার, দেন ইট ওয়াজ মাই মিস্টেক, আই এম রিয়েলি সরি। তারপর ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিক পিক আওয়াজ। ম্যানেজারের সাথে কল কেটে দিলে হাতের ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে কৃত্তিক আবারও চোখ বুজে মৃদু হেসে অস্পষ্টই বলল, বউটা বড় হচ্ছে, স্বামীর টাকা কিভাবে উড়াতে হয় তার যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃত্তিকের কটেজের পাশেই যে কটেজটা অবস্থিত তার বেলকনিতে আপাতত বসে আছে নীলিমা। কোনো রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, মেঝেতে বসে আছে মেয়েটা। পরনে এখনও সেই 2 দিন আগের বাসি বেনারসি। ডাগর ডাগর চোখ দুটো ক্লান্তিতে কটর ঢুকে গিয়েছে, মুখশ্রী মলিন। সেই মলিন মুখে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে নীলিমা। বক্ষপিঞ্জর থেকে ক্রমাগত উগরে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী নিঃশ্বাস ছাড়ল, ঠিক সে সময়ে রুমে প্রবেশ করে সায়র।
সায়রের চোখ মুখও ভীষণ গম্ভীর, সবসময়ের চঞ্চল হাসিখুশি ঠান্ডা মস্তিষ্কের সায়র সত্তাটা হুট করেই কাল থেকে কেমন উধাও। সায়রের হাতে কিছু শপিং ব্যাগ ছিল, ও সেগুলোকে নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে নাও। নীলিমা ঝগড়া করার অবস্থায় নেই, তাছাড়া সায়রের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে দুদিন ধরে এক কাপড় থাকার দরুন শরীরটাও কেমন কুটকুট করছে, তাই উপান্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল ওরও বেশ কিছু জামা কাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু ওরুর তুলনায় নীলিমা একটু গোলুমোলু আর লম্বা হওয়ায় সেগুলো নীলিমার হয়নি, কারণ ওরও বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে। আর না তখন জামা কাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল। অগত্যা এক কাপড়েই এক দেশে থেকে পাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দায় রেলিংয়ে দুহাত ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলাতেই বুক চিরে এক ফলি তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। এটা মূলত সায়রের হোমস্টে, শুধু একটা নয়, দার্জিলিং চিটং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে সায়রের। সবগুলোই সায়রের বাঙালি ম্যানেজার দায়িত্ব নিয়ে দেখাশোনা করেন। সায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধুমহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। সায়রের বাবা মানেই বাড়িতে কাকা জ্যাঠা দূর সম্পর্কের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও সায়রের একেবারে যোগাযোগ নেই বললেই চলে। এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতন বন্ধুমহল ছাড়া সায়রের আপন বলে কেউ নেই। নিজের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে সায়র, এখন শুধু অপেক্ষার পালা। সায়রের নববিবাহিত রাগিনী সব কিছুর জন্য সায়রকে আদৌ ক্ষমা করে মেনে নেবে, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে সায়রকে একা করে দিয়ে চলে যাবে। সায়রের ভাবনার ছিদ ঘটে কাঠের দরজা খোলার খুটখুট আওয়াজে। সম্বিত ফিরে এলে সায়র পেছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। সায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলরূপ বন্ধুমহলের অগাধ বিশ্বাস। একবার সায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবেই হবে। সেক্ষেত্রে বলা যায় সায়রের চোখ নীলিমাতেই আটকে গিয়েছিল, তাই নীলিমাও যথেষ্ট সুন্দরী রমণী। আর এই মুহূর্তে সায়রের কিনে দেওয়া জামা পরে ওকে আরও বেশি আকর্ষণীয় আর লাবণ্যময় লাগছে সায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য ও বোধহয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতা তরুণীর কাছে। কি সুন্দর মেয়েটা! ফ্লোরাল চুড়িদার চাপা গায়ের রংটাও যেমন জলজল করছে। আজকে বোধহয় নতুন করে আবারও সায়র মুগ্ধ হলো তার রাগিনীর রূপে। তবে মুখে একটু শব্দও করল না, নীলিমার দিকে এগিয়ে গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। সায়র কোনো কথা বলছে না দেখে নীলিমায় ধীরপায়ে এগিয়ে এলো। সায়রের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার, এতদিন তো কথা বলে বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করত, ভুলভাল জোক শোনাতো, অথচ আজ এমন একটা পরিস্থিতিতে চুপ করে আছে কেন? এমন একটা ভাবছেন উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ে আসর থেকে তুলে এনে বিয়ে করেছি। আশ্চর্য! নীলিমার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সায়র নির্লিপ্ত কণ্ঠে শোধালো, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের নিচু মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ইতস্ত কণ্ঠে বলল, ইনারের সাইজ ঠিক হয়নি। নীলিমার এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে সায়রের আচমকা কাশি উঠে গেল। ও কাশতে কাশতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন এক ফাঁকে কিনে দেব। আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমার সঙ্গে সঙ্গে চোখ তুলে ভ্রুকুটি করে বলল, আপনি কিনে দেবেন? সায়র কাশতে কাশতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো বলল, এখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে? দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্রই হোমস্টে ফিরল ওরু। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ সূর্যি মামার দেখা নেই আজ। শহরের দিকে
যাও একটু সূর্য রশ্মি পড়েছে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সেটাও মিলিয়ে গিয়েছে। চারিদিকে মেঘাচ্ছন্ন পেঁজা তুলোর মতন মেঘেদের বেলায় সবুজ চা বাগানকে গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! ওরও আরও এক দফা মুগ্ধ হতে হতে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো একপাশে রেখে ওরও এদিক ওদিক কৃত্তিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃত্তিককে ঠিক কী বলে সম্বোধন করবে সেটা ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিখরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো তখন তো নাম ধরেই ডেকে ফেলে। কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা ওর কেমন মুখে বাঁধে, কারণ সম্পর্ক যাই হোক কৃত্তিক ওর চেয়ে 12 বছরের বড়। এইদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে ওরও চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপান্তর না পেয়ে ওরও ভাইয়া বলেই ডেকে উঠল কৃত্তিককে। কৃত্তিক ভাইয়া শুনছেন? কোথায় আপনি? অরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃত্তিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরল। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় বলল, কে তোর ভাইয়া? অরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃত্তিকের দিকে। আজই প্রথম কৃত্তিকে গ্লাস পড়তে দেখল অরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো যৎসই গ্লাসে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করলেই চোখে গ্লাস লাগায় কৃত্তিক, আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃত্তিককে এতটা কাছে দেখে শুষ্ক একটা ঢোক গিলল অরু। পরক্ষণে ভেতরের উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলো দমাতে চোখ নামিয়ে নিল। নিচে চাইল ও। অরু নিচে চেয়ে আছে দেখে কৃত্তিক ওর দিকে সামান্য গ্রীবা নামিয়ে হিসিয়ে বলল, কি তোর ভাইয়া? আনসার মি। অরু জবাব দিল না। মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ডু ইউ থিঙ্ক আই এম ইয়োর ব্রাদার? কৃত্তিকের কথায় অরু এবার তাড়াহুড়ো না সূচক মাথা নাড়ালে কৃত্তিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খোলো। তৎক্ষণাৎ অরু চকিতে মাথা উঁচিয়ে কৃত্তিকের চোখে চোখ রাখলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। কি বলল মাত্র? কৃত্তিক খোলো? প্রথমবার তুমি সম্বোধন হুট করে কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল অরুর সর্বাঙ্গ জোরে। অরু কাচুমাচু করছে দেখে কৃত্তিক পুনরায় বলল, আমি কিছু বলেছি? আমার চশমাটা খুলে ফেলো অরু। অরু এবার কথা শুনল কৃত্তিকের। নিজের কম্পিত 2 হাত বাড়িয়ে খুলে ফেলল কৃত্তিকের গ্লাস তখনও অরুর হাতেই ছিল। কৃত্তিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করল না। তার আগে ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠ ধরে ভাজে। অরুর ঠোঁটে একের পর এক গাঢ় চুমো এঁকে দিতে দিতে কৃত্তিক হিসিয়ে বলল, এবার বল, কে তোর ভাইয়া? ভাইয়া কি বোনদের সাথে এমন কিছু করে যা আমি করছি? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সূচক মাথা নাড়াল। কৃত্তিক সেভাবে অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনের কাপল রিংগুলো ইশারা করে বলল, দেখ তো, তোর অনামিকা আঙ্গুলে আমার দেওয়া রিংটা চকচক করছে। এটা কারা দেয় জানিস? অরু আবার হ্যাঁ না 2 দিকেই মাথা নাড়ালো। কৃত্তিক এক হাতে ওর তুলতুলে নরম বাঁকানো কোমরটা শক্ত করে চেপে ধরে বলল, লাভাররা। আমি তোর লাভার, তাই তোকে এটা দিয়েছি। এটার মানে হচ্ছে তুই শুধু আমার প্রপার্টি। তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না। নো ওয়ান। কৃত্তিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে ওরও চোখ বুঝে জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃত্তিক এবার ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে 2 হাতে ওর টপসটা ধরে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এই পর্যায়ে সে অকস্মাৎ চোখ খুলে কৃত্তিকের 2 হাত চেপে ধরল অরু। কৃত্তিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে 2 পকেটের হাত গুজে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে ঢকঢক করে সেটা পান করে ধপ করে বসে পড়ল বেতের চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃত্তিকের আগাগোড়া পরখ করে মিনমিনিয়ে শুধালো, রাগ করেছেন? কৃত্তিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের অরুর উপর বসিয়ে এক কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় সুরে বলল, আর কতদিন হারবিট? ইটস বদারিং মি, আই কান্ট। উফ। কৃত্তিক বেশ বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম সুরে বলল, আই এম সরি। অরুর হঠাৎ ক্ষমা প্রার্থনা কৃত্তিক নিজের মাথা তুলে শুধালো, তুই কেন সরি হচ্ছিস?
এই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। ওর কথায় কৃতিক জিভ দিয়ে অধর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের ভাঁজে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, ইটস ন্যাচারাল বেবি। এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গিয়েছিস, এটা আমাদের দুজনার জন্যই ঠিক কত বড় ব্লেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। ওরও অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, কোথায় যাব? কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছি অথচ ঘুরে দেখবি না, নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিককে মাঝপথে থামিয়ে দিয়ে ওরও হকচকিয়ে বলে ওঠে, না না, যাব তো। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেবি। ওর মতে পুরো দার্জিলিং শহরটাই বিস্ময়কর। এখানে আলাদা করে দেখতে যাওয়ার কিছুই নেই। কটেজের বারান্দার বসে বসেই দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করা যায় নির্বিঘ্নে। তবুও সবাই মিলেমিশে আজ বেশ কয়েকটা টুরিস্ট এরিয়াতেই ঘুরে বেরিয়েছে ওরা। সারা বিকেল ঘোরাঘুরি করে এখন স্ট্রিট মার্কেটে ঢুকেছে সবাই। কৃতিক ভিড়ভাট্টার মধ্যে নেই, তাই একটা বাইক রেন্ট করে ওরুকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছে রাইডিংয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে সরু রাস্তা ধরে খুব ধীর গতিতে রাইড করছে কৃতিক। পাছে না বড় বড় খাদ দেখে ওরও আবার ভয় পেয়ে যায় সেই চিন্তায়। কয়েক ঘন্টার রাইডিং শেষে ওরা যখন আবার শহরমুখী হলো, তখনই পেট্রোল নিতে পেট্রোল পাম্পে ঢুকে পড়ে কৃতিক। ও ওরুকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলল, বেবি ওয়েট, আই আই এম 1 মিনিট, ওকে? ওর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালো। কৃতিক গাড়িতেই পেট্রোল তুলতে এগিয়ে যায়। কৃতিক যখন নিজের কাজে গভীর মনোযোগী, তখনই পেছন থেকে একজন অত্যাধুনিক গোছের সুন্দরী মহিলা রিনরিনে আওয়াজে ডেকে উঠল ওকে, হে জায়ান কৃতিক ওরফে মিস্টার অভদ্র। অপরিচিতর মাঝে ঝুলতে থাকা এক নারী কণ্ঠস্বর শুনে আস্তে করে ঘাড় ঘোরালো কৃতিক। পেছনে তাকিয়ে চোখ মুখ স্বাভাবিক রেখে স্পষ্ট কণ্ঠে জবাব দিল, ইয়াস। কৃতিক ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আন্তরিকতার স্বরূপ শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কৃতিকও থতমত খেয়ে ওর পিঠে হালকা হাত ছোঁয়ালো। ওদিকে মেয়েটার কাণ্ড, চোখ বড় বড় হয়ে গেল অরুর। অধর যুগল আলাদা হয়ে গেল আপনা আপনি। দুহাত মুঠিবদ্ধ করে রেখে নিজেকে কোনো মতে সামলে অরু মনে মনে বলল, ওনাকে ছেড়ে দিন আপু, উনি আমার, শুধু আমার। মেয়েটা কৃতিককে অভিবাদন সুলভ হাঁক করে একগাল হেসে বলে, চিনতে পেরেছ হু আই অ্যাম? কৃতিক একটু চিন্তা করে বলল, শ্রাবণী রাইট? বাংলাদেশে আমাদের সাথে নর্থ সাউথে পড়তে, আর তোমার বোন তো সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করে, সায়নী অর সামথিং। শ্রাবণী হেসে বলল, হ্যাঁ, ও দেশে এসেছে বলে দার্জিলিংয়ে বেড়াতে আসা। বাই দ্য ওয়ে, তোমার খবর কি? সেই যে নর্থ সাউথে থেকে গ্র্যাজুয়েশন আগে বেরিয়ে গেলে, তারপর তো আর খুঁজেই পেলাম না। কৃতিক হাতের কাজ সারতে সারতে বলল, এই চলছে। বিয়ে করেছ? শ্রাবণের কথায় কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশে ঘুরে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ইয়েস। মিট মাই ওয়াইফ। কথার মাঝপথে আটকে গেল কৃতিকের, কারণ ওরও এখানে নেই। এখানে তো দূরে থাক, পুরো পেট্রোল পাম্পের আশেপাশেও নেই। চারিদিকে চোখ বুলিয়ে কৃতিক শ্রাবণীকে তৎক্ষণাৎ বিদায় জানিয়ে বলল, আমি আসছি। শ্রাবণীর উপর নিজ মাথা নাড়ালেন। কৃতিক দ্রুত চলে যায় সেখান থেকে। কৃতিক চলে যেতে শ্রাবণী কাঁদো কাঁদো গলায় বিড়বিড়ালো, আমার ক্রাশিরও বিয়ে হয়ে গেল। গাড়ি থেকে নেমে পেছনের দিক দিয়ে সায়নী বলে উঠল, ওইটা আমারও ক্রাশ দি ভাই। তার চেয়েও বড় কথা, জেকে স্যারের ওয়াইফ আমার ভালো ফ্রেন্ড। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা মেয়েরা সবসময় রেড ফ্ল্যাগের প্রেমে পড়ি কেন বলতো? সায়নী ঠোঁট উল্টে শান্ত সুরেই বলল, হু নজ। রাস্তার এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে অরুর দেখা পেল কৃতিক। ও দেখল দু হাঁটুতে মুখ গুজে ফুপাতে বসে আছে অরু। এভাবে অরুকে বসে থাকতে দেখে কৃতিক এগিয়ে এসে বলল, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? তুই যে এতদূর চলে এলি, একবার আমাকে বলে এসেছিস? তোর সাহস কি করে হলো এমন একটা অচেনা জায়গায় আমাকে না জানিয়ে এতদূর চলে আসার? কৃতিকের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে অরু উঠে দাঁড়ালো। অতঃপর ওর কথার কোনোরূপ জবাব না দিয়ে
এক প্রকার অগ্রাহ্য করে হাঁটা ধরল অন্যদিকে। অরুর এহেন কাণ্ডে পেছন থেকে কৃত্তিক ডেকে চোয়াল শক্ত করে দৃঢ় গলায় বলল, অরু কোথায় যাচ্ছিস? অরু যেতে যেতে জবাব দিল, আপনি থাকুন আপনার বান্ধবীকে নিয়ে, আমি চললাম। অরুর কথার একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃত্তিকের বুক চিরে। অতপর অনেকটা জিদি গলায় অরুকে উদ্দেশ্য করেই কৃত্তিক বলে উঠল, যেখানে খুশি যা, তার আগে তোকে ছেড়ে কিভাবে থাকবো সেটা শিখিয়ে যা। এবার হাঁটার গতি পুরোপুরি থেমে গেল অরুর, আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই ওর। ও ওখানেই আটকে পড়েছে। কৃত্তিকের প্রণয় শক্তি অদৃশ্য শেকলে বাধা পড়েছে ওর দুপা। অরু দাঁড়িয়ে পড়েছে দেখে কৃত্তিক একটু একটু করে এগিয়ে গিয়ে পিছন থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরল অরুর। এরপর ওর কানের কাছে ঠোঁট নিয়ে হাসকে সুরে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই বল? আমি যেমন অতিরিক্ত ভালোবাসা দেই, তেমনি কষ্টটাও অতিরিক্তই দেই। মাইন্ড ইট হার্টবিট। আজকে প্রথমবার তাই ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাওয়ার কথাটা উচ্চারণ করার স্পর্ধা দেখানোর আগেই তুই শেষ। আই রিপিট, মেরে ফেলবো একদম। দুদিন ধরে ভারী বর্ষণ। দার্জিলিং এর সবুজ স্নিগ্ধ আবহাওয়ার ভারী বর্ষণে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো মহিষের পাল। কখন দিন আর কখন রাত তার ঠাউর করা দায়। দুদিন বৃষ্টিতে হোমস্টের কটেজ থেকে বেরোতে না পারলেও পাহাড়ের চূড়ায় মেঘেদের ভেলার সাথে খুনসুটি জমিয়ে বৃষ্টিমুখর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি অরুদের। ওরা কখনো একসাথে বসে মনোপালি খেলায় মেতেছে, আবার কখনো গিটারের টুংটাং আওয়াজের সাথে তাল মিলিয়ে নিঃসংকোচে গান ধরেছে একই সুরে। মুষলধার বর্ষণ কিছুটা কমে এলে ছেলেরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে শহরের দিকে থেকে খাবার কিনে এনেছে, আর মেয়েরা খুব যত্ন করে সেগুলো রান্না করে সবাইকে পরিবেশন করেছে। এক এক দেশের এক একজন মিলেমিশে যেন আস্ত একটা পরিবার ওরা। নিজেদের বউকে কিছুটা ফুরসত দিয়ে কখনো বা পার্সেলও নিয়ে এসেছে ছেলেরা। একসাথে মিলেমিশে গল্প আড্ডা খুনসুটি দুষ্টুমি, অতপর দিন শেষে যে যার মতো জোড়ায় জোড়ায় ফিরেছে নিজেদের জন্য বরাদ্দকৃত কটেজে, হয়তোবা ভালোবাসার মানুষের সাথে মধুরাত্রি যাপন করতে, নয়তো মনের মাঝে দমিয়ে রাখা একরাশ কাতরতা আর হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে। আর এভাবেই পার হয়েছে ওদের দার্জিলিংয়ের ঘরবন্দি দুটো দিন। আজ সারাদিন বৃষ্টি নেই, তবে আকাশ গুমোট হয়ে ধূসর রং ধারণ করে আছে। এই তো কিছুক্ষণ হলো দিনের শুকনো নিয়ন আলোতে আঁধারের পর্দা টেনে দিয়ে সন্ধ্যা নেমেছে ধরণী জুড়ে। বাইরে মেঘ ডাকার গুড়গুড় আওয়াজ হচ্ছে, এক পশলা ঝুম বৃষ্টি এক্ষুনি নেমে এলো বলে। আর ভেতরে আঙ্গুলের ভাঁজে শাড়ির কুচি ধরে কোমরে গুছতে ব্যস্ত লতানো মোহনীয় শরীরের অধিকারিণী সদ্য যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী। টকটকে লাল শিফনের শাড়িটা কোনো মতে পরা হয়ে গেলে অরু ব্যস্ত হাতে আঁচল ঠিক করতে শুরু করে। প্রথমে সব সময়ের মতো আঁচলটা বাহু থেকে ছেড়ে দিলেও আজ কি ভেবে যেন আঁচল গুটিয়ে রাখলো কাঁধের উপরিভাগে, যার দরুন এক ফালি নির্মেদ কোমরের রহস্য উন্মুক্তই রয়ে গেল। হাতের কাজ শেষ করে অরু ঘুরে দাঁড়ালো কটেজের দেয়ালে লাগোয়া অত্যাধুনিক গোলাকার আয়নাটার দিকে, যেখানে ভেসে উঠেছে এক লাস্যময়ী সুন্দরী রমণীর নিদারুণ প্রতিদ্বন্দ্বী। আয়নার প্রতিবিম্ব তো নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজেই লাজুক হাসলো অরু। তারপর কাঠের স্টুল টেনে বসে পরলা মাথায় ভর্তি রেশমির মতো চুলগুলো আঁচড়াতে। চুলে চিরুনি চালাতে চালাতে অরু ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। আজ বৃষ্টি ছিল না বলে দুদিন বাদেই সবাই মিলে বেরিয়েছে ওরা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মাঝি রক গার্ডেন, রেইনবো ফলস, পাম ফরেস্ট সবখানে একটু করে টু মেরেছে। আবারও শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে। যেহেতু শহরটা শায়রের, তাই আজকের ট্যুর গাইডও শায়র। ও সবাইকে এটা ওটা দেখাতে ব্যস্ত। ওদিকে সারাদিন অরু, নীলিমা আর এলিসার একসাথেই ছিল
আগমনটা যেভাবেই হোক না কেন, হুট করে নিজেদের স্বপ্নের শহরে পা রেখে দু বান্ধবী পুলকিত ওরা, যার ফলরূপ উচ্ছ্বাসিত কোনো ঠিক ঠিকানা নেই ওদের। দুজন হাতে হাত ধরে হাঁটছে, তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে। এত উচ্ছ্বাস, এত উদ্দীপনার মাঝেও কৃত্তিকের চোখ মুখ ছিল ভীষণতায় ঘেরা। চাহনিতে ছিল অমাবস্যার মতোই কালো মেঘের ঘনঘটা। সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুব হতাশা দেখাচ্ছিল ওকে। গতানুগতিক বেপরোয়া চলন বলনের মাঝেও ওর চোখের সেই অপারগ দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে অরু। কৃত্তিক কখনো ফোন স্কল করেছে, তো কখনো সবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করেছে। এমনকি পরনের কালো রঙা হুডিটাও চেইনটা যে বক্ষস্থল পর্যন্ত খুলে ভেতরটা সাদা স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান, সে খেয়াল অবধি নেই ওর। এত আনন্দের মাঝেও এই সব কিছু চোখ এড়ায়নি অরুর। কৃত্তিকের এভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অরু যতবারই ওর শুকনো মুখশ্রীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে, ঠিক ততবারই কৃত্তিকের চাহনিতে বুক কেঁপে উঠেছে অরুর। টলটলে দিঘির জলের মতো চোখ দুটোতে কি ভীষণ কাতরতা আর অপারগতা তা কেবল অরুরই টের পেয়েছে। কৃত্তিকের এমন ভয় চাহনি দেখলে হৃদয়ে ভীষণ তোলপাড় হয় অরুর। বারবার মনে হয় সবার সামনেই ছুটে গিয়ে কৃত্তিকের বুকে ঝাঁপিয়ে পড়তে, ওর ভাষা ভাষা চোখের পাতায় আবেশিত চুমো এঁকে দিয়ে দৃঢ় গলায় বলতে, এই তো আমি তোমার বুকে আছি, তাহলে কেন এই কাতরতা বলো? কিন্তু সেটা তো স্বপ্নই সম্ভব নয়, কারণ কৃত্তিকের মতো ছন্নছাড়া বেপরোয়া অরু নয়। যথেষ্ট লজ্জা আর সংকোচ রয়েছে ওর মধ্যে। তাই এবার নীলিমাকে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে অরু দাঁড়ালো কৃত্তিকের পাশ ঘেঁষে। অরু পাশে এসে দাঁড়াতেই চোখ নামিয়ে এক ঝলক ওকে দেখে নিয়ে পুনরায় চোখ সরিয়ে নিকোটিনের ধোঁয়ায় কুণ্ডলিতে মন দেয় কৃত্তিক। কৃত্তিকের এহেন মুড অফ হওয়ার কারণটা যে ও নিজেই তা ভালোমতো আঁচ করতে পারছে অরু। তবুও কিছুটা সংশয় নিয়ে কাপা কণ্ঠে কৃত্তিককে শুধালো, কি হয়েছে, ঠিক আছেন আপনি? অরুর কথায় কৃত্তিক আবারও সেই ব্যথাতুর চাহনি নিক্ষেপ করে নরম গলায় জবাব দিল, ঠিক আছে। তারপর আর কোনো কথা নয়। অর্ণব আর সায়রের ডাকতে ডাকতে অরুর এক প্রকার এড়িয়ে ওখান থেকে চলে গিয়েছে কৃত্তিক। এরপর সারাটা দিন অতিবাহিত হলো, অথচ দুজনার একটা বাক্য কথা আদান প্রদান হয়নি। বেখেয়ালে দুজনার চোখাচোখি হয়ে গেলে কৃত্তিকের বেকুল দুচোখ অরুকে ব্যথা করে দিয়েছে বারবার। এত আনন্দের সবটাই কেমন ফিকে লাগছে অরুর নিকট। অবশেষে সন্ধ্যা নামতেই হৃদয়ের মাঝে একরাশ ব্যথাতুর অনুভূতি নিয়ে কটেজে ফিরেছে অরু। কটেজে ফিরে বেডরুমে প্রবেশ করে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি ও। দ্রুত ব্যস্ত হয়ে পড়েছে কৃত্তিকের জন্য নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করার কাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটায় ঘনত্ব কম, তাই গায়ে লাগছে না মোটে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই পাহাড়ের চূড়ায় হোমস্টে এর ফ্রন্ট ইয়ার্ডের কাঠের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে অর্ণব, সায়র আর কৃত্তিক। তিনজনের হাতেই একটা করে সিগারেট শলাকা। ওদের নিঃশ্বাসের তালে তালে অন্ধকারের মাঝেই সেই শলাকাগুলো জ্বলছে আর নিভছে। নিকষ আধারের পাহাড়ের ঢালে এক আধটু চোখ বুলিয়ে নিয়ে অর্ণব দৃষ্টি নিক্ষেপ করে সায়রের দিকে। সায়র তখনও নির্লিপ্ত চোখে কালো মেঘাচ্ছন্ন আকাশের পানে চেয়ে আছে। সে সময় অর্ণব হাত বাড়িয়ে ওর পিঠ চাপড়ে বলে, নীলিমাকে উঠিয়ে নিয়ে এলি, ভালো কথা। এবার কি করবি, কিছু ঠিক করেছিস? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ভিসা পাসপোর্টের প্রসেস চলছে, কাজ হলেই ওকে নিয়ে ফিরে যাব। আর তোর পুরান ঢাকাইয়ার শ্বশুর? অর্ণবের কথায় সায়র কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে মৃদু হেসে বলল, আমার মনে হয় না নীলিমা যতটা ভয় দেখিয়েছে শ্বশুর আব্বা অতটাও ডেঞ্জারাস। কিছুদিন হয়তো রেগিমেগি বাস হাতে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তারপর সব ঠিক হয়ে যাবে। চিল ব্রো। অর্ণব ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
তুই তো অলওয়েজ চিল, শ্বশুরের বন্দুকের সামনে দাঁড়িয়েও বলিস চিল আব্বাজান। এত চিল কই পাস? অর্ণবের কথায় সায়র মলিন হেসে কৃতিকের দিকে তাকিয়ে বলে, আমার তো ফিরে যাচ্ছি, তুই কি করবি? সায়রের কথায় একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ থম মেরে থেকে ও বলল, আপাতত যাচ্ছি না। কোম্পানির অনেক কিছু এখনো আয়ত্তে আসেনি। সব কিছু বুঝে উঠতে আরও বছরখানেক সময় লেগে যাবে। তারপর না হয় ফিরে যাব। কৃতিকের কথার পাছে অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলে, কোম্পানি তো তুই হেড অফিস থেকেও সামলাতে পারবি, এখানে থাকতে হবে কেন? কৃতিক বলল, ওরক নিয়ে ভাবছি, আমাদের সম্পর্কটা আর একটু স্বাভাবিক হোক। আমি ওর অভ্যাসে পরিণত না হলে কোনো কিছুই সম্ভব নয়। নয়তো দেখা যাবে ইউএসএতে ফিরে মার আপার জন্য কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালেও সায়র বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে উঠল, কিন্তু ওরু তো এহ। সায়রের কথা জিহ্বা অবধি এসেই থেমে গেল, কারণ এই মুহূর্তে নিজের বাহু দিয়ে ওর গলাটা চেপে ধরে আছে কৃতিক। ওর হাতের বাঁধনটা ছাড়ানোর জন্য সায়র কাইকুই করছে খুব। অর্ণবের কাছেও সাহায্য চাইছে, অথচ অর্ণব মিনমিনিয়ে হাসছে আর স্মোকিং করছে। সায়রকে আরেকটু শক্ত করে চেপে ধরে কৃতিক দাঁতে কটমট করিয়ে বলল, কতবার বলেছি আমার বউয়ের নাম মুখে নিবি না তুই? কথা কি কানে যায় না তোর? সায়র খ্যাক খ্যাক করে কেশে উঠে অস্পষ্ট আওয়াজে বলল, আরে ভাই, আমি বিবাহিত এখন, ছাড়। বিবাহিত কেন? 3 বাচ্চার বাপ হলেও তুই আমার বউয়ের নাম মুখে আনবি না, ব্যাস। কৃতিকের কথায় সায়র এবার বিরক্ত হয়ে বলল, এমন ভাব করছিস যেন আমার মুখে জীবাণু লেগে আছে। আমি তোর বউয়ের নাম মুখে নিলেই ফোসকা পড়বে। হ্যাঁ পড়বে, 100 বার পড়বে, কারণ তুই পুরোটাই একটা মহামারী। আজ থেকে তোর নাম রাখা হলো সায়র ভাইরাস। আর আমি একদমই চাই না আমার ওইটুকুনি বউটা তোর ভাইরাসে আক্রান্ত হোক। দূর হ শালা। কথা শেষে করে সায়রকে ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দিল কৃতিক। তা দেখে অর্ণব না চাইতেও মুখ ফুসকে হো হো করে হেসে দিল। কৃতিকও নতুন উদ্যমে সিগারেট ধরিয়ে মিটমিট করে হাসি সংবরণ করছে। যথাসাধ্য চেষ্টা করেও মুখের আদলে গম্ভীর ভাবটা ধরে রাখা যাচ্ছে না কিছুতেই। ওদের দুজনের এহেন কপটতা আর ষড়যন্ত্রকারীর ন্যায় আচরণ দেখে সায়র কাদা ছাড়িয়ে উঠতে নিয়ে আবারও পিছলে পড়ে গিয়ে ঠোঁট উল্টে বলল, শালা মীর জাফরের দল, তোদের কোনোদিনও ভালো হবে না। বউয়ের হাতে সকাল সন্ধ্যা উত্তম মাধ্যম খাবি তোরা, এই আমি অভিশাপ দিলাম। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ জানান দিচ্ছে রাত তখন 12টা বেজে 1। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টে এর পুরো এরিয়াতে বিদ্যুৎ নেই, যার দরুন তিমিরে ঢাকা পড়েছে পাহাড়ি এই নির্জন বসতিটা। ওরও হাত বাড়িয়ে গোছে একটা চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন কিছুটা আলোকিত চারিপাশ। বজ্রপাতবিহীন শান্ত কোমল বাড়িধারা, তাও দমকা হাওয়ার বৃষ্টির ছাড় এসে ভিজিয়ে দিচ্ছে কটেজের তকতকে মেঝে। তাই ওরা এবার হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে হাট করে খুলে রাখা জানালাটা বন্ধ করে দিল। ওরা যখন রিনঝিন চুরি বাজিয়ে দ্রুত হস্তে জানালা বন্ধ করছিল, ঠিক তখনই অন্য পাশ দিয়ে চুল থেকে বৃষ্টিকণা ঝেড়ে সরাতে সরাতে এক প্রকার ছুটেই রুমে প্রবেশ করে কৃতিক। রুমে এসে আবছা আলোয় অরুকে না দেখতে পেয়ে গলা ছেড়ে ডেকে উঠল অরু। কৃতিকের আওয়াজ পেয়ে অরু তাড়াহুড়োর হাতে নিজের শাড়িটা ঠিকঠাক করে চুলগুলো আরেকটু ভালো মতো পরিপাটি করে হাত একটা রেড ভেলভেট কেক নিয়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। কৃতিক এখনও একই জায়গাতে ঠায় দাঁড়িয়ে আছে। অরু এগিয়ে গিয়ে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর সামনে কেকটা বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলল, হ্যাপি বার্থডে হাজব্যান্ড, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। মোমবাতিটা নিভে যাবে, ঝটপট কিছু উইশ করে ফেলুন। আমার আর কিছু চাওয়ার নেই। কৃতিকের দু চোখ তখন জ্বলজ্বল করছিল এক টুকরো মোমবাতির নিয়ন অগ্নিশিখা, অথচ কেকের দিকে ওর কোনো রকম নজরই নেই। মাদকতার অনলে ডুবে যাওয়া
ঘোর লাগা দুটো চোখ আটকে আছে অরুর কাজল কালো চোখে। কৃত্রিম উপায়ে রঙিন করা রোজি দুটো ফিনফিনে ঠোঁটের ভাঁজে, আর তারপর সেই আকস্মিত একফালি নির্দেম বাঁকানো কোমর, যা কৃত্তিকের সুস্থ সবল মস্তিষ্কটাকে অচল বানিয়ে দিতে সক্ষম। আর সেই ঘোরের মাঝেই অস্পষ্টতে কথাটা বলে ওঠে কৃত্তিক। কৃত্তিকের কথার পাছে অরুর শুভ্র কুঞ্চিত করে বলল, কিছু চাওয়ার নেই মানে? এ আবার কেমন কথা? অরুর কথার জবাব দিল না কৃত্তিক, উল্টো অরুর আগাগোড়া ইশারা করে ওকে প্রশ্ন ছুড়ে হাসকি সুরেই বলল, ইজ ইট মাই বার্থডে প্রেজেন্ট বেবি? অরুর জবাব দিল না, তীব্র সংকোচে মাথাটা নিচু করে ফেললেও তৎক্ষণাৎ মৌনতা সম্মতির লক্ষণ সেটা ভেবেই বাঁকা হাসি খেলে গেল কৃত্তিকের ঠোঁটের আগায়। ও আচমকা হাত থেকে কেকটা রেখে ওরকে ছো মেরে নিয়ে চলে গেল কটেজের ছাদের খোলা বারান্দায়। সঙ্গে সঙ্গে আকাশ ফুটো হয়ে পতিত বৃষ্টিকণা এসে ভিজিয়ে দিল অরুর সর্বাঙ্গ। সুন্দর শাড়ি, সাজগোজ, লম্বা চুল সব কিছু ধুয়ে মুছে স্নিগ্ধতায় ছেয়ে গেল ওর সমগ্র মুখমণ্ডলে। হার্টবিট, ইউ লুকস প্রিটি। ব্যাস এতটুকুই। আর কোনো কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করল না কৃত্তিক, বরং কোনোরূপ কথাবার্তা ছাড়াই দুহাতে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে ওর গলার মাঝে হুট করেই দাবিয়ে দিল নিজের মুখটা। প্রতিফলিত তীব্র আক্রোশের ন্যায় এক নাগাড়েই গাঢ় চুম্বন দিশেহারা করে দিচ্ছে অরুকে। কৃত্তিকের এমন আক্রোশ দেখে এক পর্যায়ে অরুর মনে হচ্ছে ওকে কোনো রক্তচোষা চেপে ধরেছে, এক্ষুনি নিজের লাল চোখ আর সজল দাঁত বের করে শরীরের সবটুকু রক্ত এক নিঃশ্বাসে শুষে নিয়ে নেবে, আর অরু পড়ে রইবে একটা নিথুর রক্তহীন মানবনী হয়ে। বিষয়টা ভাবতে অরুর গায়ে কাঁটা দিল। রাতের আধারে বৃষ্টির মাঝে কৃত্তিকের এহেন অতিরিক্ত উত্তেজনা দেখে কিছুটা ভীত হয়ে পড়ল মেয়েটা। তাই ওকে নিজের থেকে সরানোর খুব জোর চেষ্টা করে কম্পিত গলায় বলল, আরে অন্তত কেকটা তো কাটুন। কৃত্তিক কৃত্তিক অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে ওর পোশাকের লাগোয়া ফিতেটা মুখের সাহায্যে টেনে খুলতে খুলতে হিসিয়ে বলল, সব পরে খাবো, তার আগে তোকে। মাঝপথেই থেমে গেল কৃত্তিক। দু কদম পিছিয়ে গিয়ে সন্দিহান গলায় অরুকে বলল, বেবি, এখন অন্তত এটা বলিস না যে তুই ফিট নেই এখনো তোর। আবারও থেমে গেল কৃত্তিক। ভেতরের অস্থিরতাটা দমাতে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। অরুর পৃষ্ঠদেশ উন্মুক্ত, ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো নিঃসংকোচে ঠাঁই নিয়েছে সেথায়, অথচ আলো পিছলে যাওয়ার মতোই মসৃণতা তার। এতক্ষণে তো অরুও ডুব দিয়েছিল অজানা এক ঘোর লাগা শিহরণে, আর এখন এত ঠান্ডার মাঝেও চোখ মুখ গরমে জ্বলে যাচ্ছে ওর। তবুও কৃত্তিককে আশ্বস্ত করতে সামান্য ঘাড় ঘুরিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু। কৃত্তিক ওর হ্যাঁ এর মানে বুঝতে না পেরে দৃঢ়কণ্ঠে বলে উঠল, এভাবে যন্ত্রণা না দিয়ে মুখে বল, জাস্ট ইউজ ইয়োর ওয়ার্ড। কৃত্তিকের ধমকে অরু কেঁপে উঠে নরম গলায় রিনরিনিয়ে বলল, ঠিক আছে। অরুর কথাটা বলতে যতক্ষণ, তার পরক্ষণে ঝড়ের গতিতে ওকে পুনরায় কাছে টেনে নিল কৃত্তিক। দিন শেষে আরও একবার অরুকে সহ্য করতে হলো এই বেপরোয়া খামখেয়ালি লোকটার উন্মাদনায় মত্ত মাত্রা অতিরিক্ত ভালোবাসার এক দিশেহারা ঝড় তুফানের রাত, যা ওর নিকট চিরস্মরণীয়। বেলা বেজেছে অনেক, তবে চারিদিকে চোখ বোলালে মনে হচ্ছে মাত্রই ভোর হলো। মেঘের চাদরে ঢেকে আছে প্রকৃতি, বৃষ্টি হচ্ছে দফায় দফায়। তার মাঝে বাইকার জ্যাকেট আর লেদার প্যান্ট পরে ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়ে দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার চেষ্টা করছে কৃত্তিক। অরুর মাতুরই ঘুম ভেঙেছে, পরনে এখনো কৃত্তিকের হুডি। সেভাবে একজোড়া হ্যালো কিটি পায়ে চড়িয়ে কটেজ থেকে বের হয়ে এলো ও। ফ্রন্ট ইয়ার্ডে কৃত্তিককে দেখতে পেয়ে চোখ ডলতে ডলতে কৃত্তিকের পাশ
ঘেঁষে দাঁড়িয়ে পড়ে অরু। অরুর আগমন টের পেয়ে দূরবীন থেকে চোখ সরিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃত্তিক। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, গুড মর্নিং বেবি। আদুরে বিড়াল ছানার মতো দু হাতে কৃতিকে শক্ত করে আগলে ধরে আহ্লাদি গলায় অরু বলল, গুড মর্নিং, কিন্তু কোথায় যাচ্ছেন? রাইডিংয়ে। কৃতিকের কথায় অরু হকচকিয়ে উঠল। ঘুমের ঘোর কেটে গেল তৎক্ষণাৎ। সটান হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় অরু বলল, পাগল আপনি? এই বর্ষায় কেউ রাইডিংয়ে যায়? ওর কথায় কৃতিক ফিচেল হেসে জানালো, পাহাড়ি রাস্তার বৃষ্টির মাঝে রাইডিংয়ের থেকে অ্যাডভেঞ্চারাস আর কি হতে পারে? অনু ঠোঁট উল্টে বলল, তাহলে আমিও যাব। কৃতিক তৎক্ষণাৎ অনুর কথার ঘোর আপত্তি জানিয়ে বলল, নো ওয়ে, তুই এখানেই থাকবি। কেন? আমি গেলে সমস্যাটা কি? কৃতিক দূরবীনের নজর দিয়ে বলল, রাস্তাঘাট পিচ্ছিল, তার উপর একটু পরপর বৃষ্টি হচ্ছে, এখন তোকে নেওয়া যাবে না। অনু রুদ্ধ আওয়াজে বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন রাস্তার রিস্ক আছে, তাই তো? সেটা কখন বললাম? এই যে এখন। কৃতিক ভেতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তেমন কিছু। তাহলে আমাকে নিয়ে যান, আমিও আপনার সাথে রাইডিংয়ে যেতে চাই। কৃতিকের কথার মাঝে চট করে কথাটা বলে ওঠে অরু। কৃতিক ওকে চোখ পাকিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, জিদ করছিস কেন? বলছি তো নেব না। সারা রাত ভোর এত ভালোবাসা দেওয়ার পরে সকাল সকাল কৃতিকের এতটুকু শক্ত কথাও বেশ গায়ে লাগলো অরুর। অরুর হলক করে বলতে পারে, রাতের কৃতিক আর এখনকার কৃতিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। কেন যেন না চাইতো অভিমানী অশ্রু জলে টলমল করে উঠল ওর দু চোখ। অরুর চোখে পানি ব্যাপারটা বোধগম্য হতেই কৃতিক দ্রুত হস্তে ওকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদছিস কেন বেবি? এখনো শরীর খারাপ লাগছে? পেন কিলার নিয়েছিলি? অরু ফপিয়ে উঠে বলল, আমাকে নিয়ে যান প্লিজ, আমিও আপনার সাথে যেতে চাই। অরুর অসহায় আবদারের কাছে চরমভাবে হেরে গিয়ে একটা তপ্ত অপারক নিঃশ্বাস ছাড়ল কৃত্তিক। অতঃপর ওর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব, তবে আমার মতো লেদার স্যুট, গ্লাভস, সেফটি প্যাড সব কিছু পরতে হবে। বল রাজি? কৃত্তিকের কথার পাছে অরু মুচকি হেসে জোরে জোরে মাথা ঝাঁকালো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাহাড়ি রাস্তা ধরে সিটিংয়ের দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে বাইকটা। কৃতিক খুব সাবধানে স্পিডোমিটারের গতি কমিয়ে বাইক রাইড করছে, যা অরুর কাছে প্রচণ্ড বোরিং লাগছে। বাইকে বসে ঠেলাগাড়ির ফিল নিতে নিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে অরু কৃতিকের দিকে ঝুঁকে গিয়ে বলল, এত আস্তে চলছে চলছে কেন বাইকটা? আপনি না রাইডার? এই আপনি না রাইডার, আবার আমাকে দিয়ে সেফটি প্যাডও পরিয়েছেন? অরুর কথায় কৃতিক কপট হেসে বলল, তোর যে ফার্স্ট রাইডিং পছন্দ সেটা আগে বলিসনি কেন? আমি আরও ভাবলাম ছোট মানুষ। কৃতিকের কথা আগামাথা না বুঝে অরু ভ্রুকুটি করে বলল, আপনি কি বলতে চাইছেন? কিছু না, ধরে বস। কৃতিকের কথা মতো ওর কাঁধে রাখা নিজের হাতের বাঁধনটা জোরালো করতে স্পিডিমিটারের গতি দ্বিগুণ বাড়িয়ে ফেলল কৃতিক। সচকিত চোখে রাইড করতে করতে সামনের লুকিং গ্লাসে তাকিয়ে ওর শুধালো, আর ইউ ওকে বেবি? ওর প্রশ্নের জবাবে ওরও হ্যাঁ সূচক মাথা নাড়ালে সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের গতি আরও বাড়িয়ে দিল কৃতিক। এবার ওরও আর তাল সামলাতে না পেরে আচমকা পড়ে গেল কৃতিকের পিঠের উপর। কৃতিক একইভাবে লুকিং গ্লাসে তাকিয়ে হেলমেট পরিহিত ওরুকে বলল, এভাবে নয়, শক্ত করে জড়িয়ে ধর। অরু ধরল। এরপর আর কোনো কথা নয়, দুজনেই চুপচাপ একটা লং রাইডিং উপভোগ করতে লাগলো পুরোটা সময় ধরে। এতক্ষণ একইভাবে বসে থাকায় অরুর বেশ সাহস বেড়েছে। হুটহাট করেই দুহাত মেলে দিচ্ছে মুক্ত নীড়ে, হারা পাখির ন্যায়। অরুকে চুপচাপ রাইডিং উপভোগ করতে দেখে কৃতিক ডেকে বলল, বেবি হাউ ইজ ইট? অরু মুক্ত বাতাসে দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বলে, প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, দারুণ। আমাকে এভাবে প্রশান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য হলেও আপনার আয়ু বাড়ুক। আমার সব আয়ু আপনার হোক। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইকের ব্রেক কষল কৃতিক। হঠাৎ এভাবে ব্রেক কষার অরুর কিছুটা ঘাবড়ে গেল। ও ভাবছে কোনো কথায় আবার চটে গেল কৃতিক, তাই একটু ইতস্ত গলায় বলল, কি হয়েছে? কিন্তু না, অরুর ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল হলো না। আজ বোধহয় কৃতিক পণ করে নিয়েছে, কোনো কিছুতেই রাখবে না সে।
তাই সেই মোতাবেক উরুকে আঙ্গুলের ইশারা দিয়ে একটা স্থানে টং দোকানে দেখিয়ে বলল, বেবি চা খাবি? আমি খেতে পারি, কিন্তু আপনি তো সচরাচর চা খান না। অনুর কথায় কৃত্তিক ওর কপালে আঙ্গুলের টোকা দিয়ে বলল, তোর জন্য সব খেতে পারি আমি, ইভেন ডাস্টবিনের ফেলে দেওয়া খাবারও। কৃত্তিকের কথা চট করে ওর কাছে পরিচিত শোনালো, তবে কোথাও কথায় এমন কিছু হয়েছে বিষয়টা নিয়ে ভাবতে গিয়েও বেশি দূর এগোতে পারল না ও। তার আগে কৃত্তিকে টেনে টুনে নিয়ে গেল চায়ের দোকানে। চা পান করে নতুন উদ্যমে আবারও বাইক এগিয়ে যায় স্থির গতিতে। দুপুরের দিকে বৃষ্টিটা একটু থেমে গেলেও এখন বিকেলে বাড়ার সাথে সাথে পুনরায় বৃষ্টির গতিবেগ বেড়েছে। ওর তাতে কোনো ধরনের মাথা ব্যথা নেই। কৃত্তিক কিছুটা চিন্তিত, পাছে না আবার ঠান্ডা লেগে যায় দুজনেরই। কৃত্তিক চুপচাপ রাইড করছে দেখে ওরও পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে শুধালো, আর কত দূর? কৃত্তিক ওর প্রশ্নের জবাব না দিয়েই বলল, এভাবে কাছে আসছিস কেন? কন্ট্রোল হারিয়ে ফেলবো তো। তারপর যখন তখন অ্যাক্সিডেন্ট। ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে কৃত্তিকের কথার ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই না, আপনি খুব ভালো রাইড করেন, কত মসৃণ, কত দ্রুত চলছে, তাও আমি একটুও ভয় পাইনি। তাহলে তুমি করে ডাক। কৃত্তিকের কথায় ওরও ফিক করে হেসে বলল, আপনার তুমিতে এত দুর্বলতা কেন বলুন তো? কৃত্তিক বেখেয়ালি বলল, জানি না, তোর মুখে তুমি ডাক শুনতে ভালো লাগে, মনে হয় দুনিয়াতে আমারও আপন কেউ আছে, আমি তার প্রয়োজন নই, কেবলই প্রিয়জন তুমি। কৃত্তিকের কথা শেষ হতে না হতেই রিনরিনে আওয়াজ ভেসে এলো অরুর দিক থেকে। কৃত্তিক দু চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে হাসকে সুরে বলল, আবার বল। অরু কৃত্তিকের গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তুমি 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 শুধু আমার জেকে। অরুর মুখে এতবার তুমি ডাক শুনে পুলকিত কৃত্তিক, তাই ও ঘাড়টা সামান্য ঘুরিয়ে অরুকে কিছু বলতে যাবে, তার আগে কিছু একটা নজরে আসতেই অকস্মাৎ চোখ দুটো বড় বড় হয়ে গেল অরুর। ও দেখলো বৃষ্টির মাঝে ফাঁকা রাস্তা পেয়ে হুট করে কোথা থেকে যেন রং সাইড দিয়ে একটা কারবার্ড ভ্যান ঢুকে পড়েছে মাঝ রাস্তায়, যার দূরত্ব ওদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার বা তারও কম। অরুর চোখ বড় বড় হয়ে গিয়েছে। কৃত্তিক সামান্য ঘাড় ঘুরিয়ে হেলমেটের উপর থেকে অরুর গালে আলতো চুমু খেলো। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল অরু, দেখেন। অরুর কথার কৃত্তিক আচমকা সামনে তাকিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে হার্ড ব্রেক কষল, কিন্তু তার আগেই পিচ্ছিল রাস্তা আর কারবার্ড ভ্যানের ধাক্কা মিলেমিশে বিশাল দেহি বাইকটা দুটো মানুষ সহই ছিটকে পড়ল পাহাড়ি রাস্তার খাদে। চোখের সামনে প্লাস্টিকের খেলনার মতো একটা বাইক ছিটকে পড়েছে দেখে মাত্র কারবার্ড ভ্যানটা দ্রুত গতিতে প্রস্থান করলো সেখান থেকে। তার পরবর্তী মুহূর্তটা একদম শুনশান নীরবতা, যেন আশেপাশে কিছুই ঘটেনি। লোকালয়ে ছাপিয়ে এই জায়গাটা বেশ অনেকটা দূরে অবস্থিত, তাও পাহাড়ের ঢাল, বৃষ্টি হওয়ার দরুন মানুষের তো দূরে থাক, একটা কাকপক্ষীও নেই আশেপাশে। রাস্তা দিয়ে তখনও সরোবরের ন্যায় কলকলিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। সেই জলের ছাড় চোখে মুখে আছড়ে পড়তে কেঁপে উঠল কৃত্তিক। শক্ত পাথর খণ্ডে লেগে ওর হেলমেটটা দুভাগ হয়ে গিয়েছে। ওরু তখনও কৃত্তিকের বুকের মাঝে চেতনাহীন হয়ে পড়ে আছে। কিভাবে যেন বাইকটা হাত থেকে ছুটে গেলেও ওরুকে শক্ত করে বুকে চেপে ধরেছিল কৃত্তিক, যার দরুন ওরুর হেলমেটটা এখনোই অক্ষত। নিভু নিভু চোখে এক ঝলক ওরুকে দেখল কৃত্তিক। না, ওর হেলমেট ঠিকই আছে। নিজেরটা আদৌ ঠিক আছে কিনা তা দেখার মতো সুযোগ হলো না কৃত্তিকের, কারণ ওর মাথাটা শক্ত জড়বস্তুর মতোই ভার হয়ে আছে, সেই সাথে চুলগুলো আঠালো মনে হচ্ছে। চোখ দুটো ঝাপসা, পুরো দুনিয়া উলটপালট দেখাচ্ছে। সেই ঝাপসা চোখে কৃত্তিকের চোখ গেল এক কোণে উল্টে পড়ে থাকা বাইকটার দিকে। ও নিজের রক্তাক্ত হাতে বুক পকেট থেকে দেয়াশলাই বের করে কি ভেবে যেন দেয়াশলাইটা জ্বালিয়ে ছুঁড়ে মারল বাইকটার দিকে। সঙ্গে সঙ্গে মাথার সমান অগ্নিশিখা ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বাইকটা। বহুক্ষণ এই প্রচেষ্টায় একটুখানি উঠে বসল কৃত্তিক, অতঃপর খুব করে চেষ্টা করলো ওরুকে নিজের সর্বশক্তি দিয়ে কোলে নেওয়ার, কিন্তু পারল না। উঠে দাঁড়ানোর আগে হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল চুনো পাথরের উপর। নাক দিয়ে অনর্গল রক্ত ঝরছে, আজকে একটু বেশি ঝরছে, কিন্তু কানের কাছে
এখান থেকেও কি যেন চুইয়ে চুইয়ে পড়ছে। কৃতিক আস্তে করে হাত দিল সেখানটায়, তারপর ভেজা হাতটা এনে ধরলো নিভু নিভু চোখের সামনে। ধরতেই আবছা আবছা দেখতে পেল ওর কান বেয়ে ঘন কালচে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তটা স্বাভাবিক নয়। কৃতিক তা দেখে একটু তাচ্ছিল্য করে হাসলো, যেন কিছুই হয়নি। ব্যাস এতটুকুই। এরপরে পুরো রঙিন পৃথিবীটা কৃতিকের চোখের সামনে ধীরে ধীরে কালচে হয়ে এলো। হাত পাগুলো কাঁপতে কাঁপতে চোখের সামনে অকস্মাৎ আধার তলিয়ে গেল পুরো ধরনী। কৃতিক আস্তে করে পড়ে রইল চেতনাহীন অরুর পাশেই। একটু আগের খুনসুটি অরুর গায়ের ঘ্রাণ, অরুর খিলখিল হাসির আওয়াজ, আর সবশেষে দু ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট ফ্যাঁস আওয়াজ। মেবি আই কুড নট প্রোটেক্ট ইউ, বাট আই লাভ ইউ হার্টবিট। এরপর কয়েক মিনিট নীরবতা। পরক্ষণে আবারও একটু ঠোঁট নাড়ালো কৃতিক। আই লাভ ইউ আ লট। আমার সব আয়ু তোর হোক বউ, আমি না হয় তোর মধ্যেই বাঁচব। অবশেষে আমি তুই মিলেমিশে একাকার হব, আর বাধা নেই। দেশের নামি দামি ব্র্যান্ডেড বাইকার তখনও দাউ দাউ করে জ্বলছিল এক কোণে। এটাই বোধহয় অরুকে কষ্ট দেওয়ার জন্য অপারগ জায়ান্ট কৃতিকের তীব্র রাগের বহিঃপ্রকাশ ছিল।